ওকে, তাহলে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কেরিয়ার অপরচুনিটিস ইন অ্যান্টি মানি লন্ডারিং। এবার এই অ্যান্টি মানি লন্ডারিং পুরো কথাটা মধ্যে একটা যদি তিনটে ওয়ার্ড হয় অ্যান্টি মানি লন্ডারিং, তার মধ্যে দুটো শব্দ হচ্ছে মানি লন্ডারিং। এই মানি লন্ডারিংটা কিন্তু সবাই এইটা সম্পর্কে অ্যাওয়্যার নয়, মানি লন্ডারিং বিষয়টা কি। তো মানি লন্ডারিং এটা হচ্ছে এরকম যে আমরা তো মানি ইনকাম করি দুভাবে, একটা হচ্ছে বৈধ বা লিগ্যাল ওয়েতে, আর একটা হচ্ছে ইললিগ্যাল ওয়েতে, অবৈধভাবে। দু রকমই অপশন আছে মানি ইনকাম করার, তাই না? তো যে অবৈধ যে মানিগুলো বা ইললিগ্যাল ওয়েতে যত রকমের মানি ইনকাম করা হয়, সেই মানিটাকে যারা ইনকাম করে তারা সেই মানিটাকে বিভিন্নভাবে সরকারের কাছ থেকে বা যারা ল এনফোর্সমেন্ট তাদের কাছ থেকে আড়াল করার জন্য সেই মানিটাকে তারা বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এমনভাবে এটার অ্যাকচুয়াল কথাটা হচ্ছে ডিসগুইজ করা বা আড়াল করা, এমনভাবে আড়াল বা লুকিয়ে রাখার চেষ্টা করে যাতে কিছুদিন বাদে মনে হয় যেন তার সেই ইনকাম করা টাকাটা যেন সৎ পথে কামানো বা লিগ্যাল ওয়েতে কামানো, সেটা যাতে ইললিগ্যাল ওয়েতে কামানো এটা যাতে বোঝা না যায় বা পরবর্তীকালে ট্রেস না করা যায়। তো এইটা হচ্ছে মানি লন্ডারিং, মানে টাকাটাকে ধোয়ার ব্যবস্থা, হ্যাঁ, লন্ডারিং করা, এইটা হচ্ছে মধ্যে ব্যাপার। বোঝা গেল? একদম। আচ্ছা, তো এটাকে দাঁড়ান, আমি দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? না, স্ক্রিনটা আবার চলে গেল। না না, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, হুম। ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে যে এটার স্কোপ কিরকম, বা এই যে এইটা কি, আমি কি পুলিশে চাকরি করতে শুরু করব এইসব করার জন্য? হ্যাঁ, এই কি অপরাধী ইত্যাদি, এই সমস্ত দিকগুলো একটু বোঝার দরকার। সেটা হচ্ছে যে আমাদের সারা পৃথিবীতে যত রকমের ক্রাইম হয়, এই সমস্ত ক্রাইমগুলোকে যে আমি একটু এক মুহূর্তের জন্য ভাবি, সমস্ত ক্রাইমগুলো, তার মধ্যে 1% বা 0.5% হচ্ছে এরকম ক্রাইম যেগুলো হচ্ছে যারা হ্যাবিচুয়াল বা বাই বর্ন ক্রিমিনাল। হ্যাঁ, যেমন আপনি চিন্তা করে দেখুন, আপনার জীবনে কতজন এমন মানুষকে দেখেছেন যে ঘুম থেকে সকালবেলা উঠেই কার গলা টিপে ধরবো, কাকে মেরে দেবো, এরকম কথা ভাবে? এরকম লোক খুব কম। একমাত্র যারা মানে সাইকোপ্যাথ, হ্যাঁ, তারা আর কি মানে ইয়ে করে। বাকি যত 99% ক্রিমিনাল রয়েছে বা ক্রাইমের সাথে যুক্ত লোকজন রয়েছে বা ইললিগ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত লোকজন রয়েছে সারা পৃথিবীতে, তাদের সবার একটাই প্রধান উদ্দেশ্য বলবো, সেটা হচ্ছে যে টাকা কামানো ক্রাইমের মধ্যে দিয়ে। সেই জন্যই তারা ক্রাইমে ইনভলভ হয়। কাউকে এমনি ইচ্ছে করলো আমি গলা টিপে মেরে দিলাম এরকম না। কিছু লোক হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য ক্রাইম করে, কিন্তু বেশিরভাগ 90%, 99% লোক সামহাও ইনকাম করবে এইটার উদ্দেশ্যে। তো এইটা যারা ক্রিমিনাল বিষয় নিয়ে রিসার্চ করে বা করে, হ্যাঁ, তো তারা এই ব্যাপারটাকে আইডেন্টিফাই করেছে, বলছে যে হ্যাঁ, সে তো সত্যি, তো যত রকম ক্রাইম হয় সমস্ত ক্রাইমের পেছনে কিন্তু টাকা একটা হচ্ছে মোটিভেটিং ফ্যাক্টর, এবং এটাই প্রাইম মোটিভেটিং ফ্যাক্টর। এটার জন্যই লোকে ক্রাইম করে, এটা আইডেন্টিফাই করা গেছে। এবং এর পরিমাণটা সারা বিশ্বে যত রকমের টাকা পয়সার লেনদেন হয় তার প্রায় 50%, কোনো এস্টিমেশনে বলা হয় যে মানে 50% ইকোনমিটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির ওপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এবং এগুলো মানে যদিও মানে কার্পেটের তলার ইকোনমি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আছে ট্রিলিয়ন ডলার এর পেছনে আছে। অনেক ইকোনমিস্ট বলে যে ক্রিমিনাল মানিটা নাকি ইকোনমিতে গ্রিসের কাজ করে, মানে লুব্রিকেন্টের কাজ করে। যদি ক্রিমিনাল মানি না থাকতো, হ্যাঁ, যদি সমস্তটাই সাদা টাকা হতো, তাহলে লোকজন কাজ করতে ইচ্ছা করতো না। এরা অনেক থিওরি আছে এর পেছনে। যাই হোক, তার মানে আমি একটা জিনিস বোঝাতে চাইলাম এর মধ্যে দিয়ে যে এর ইকোনমিটা কত বড়, কত বিশাল পরিমাণ টাকা যে কোনো দেশের ইকোনমিতে এই এই ক্রিমিনাল মানির পেছনে রয়েছে, কত বিশাল পরিমাণটা টাকা এবং কত লোক এতে ইনভলভ রয়েছে। এবং সব ক্রিমিনালরাই কিন্তু হাতে
ছুরি বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় না। তাদের বেশি অনেক ক্রিমিনাল আছে যারা খুবই ভদ্রলোক, একবার আপনার পাশের বাড়ির একদম সুন্দর আম, থাকে, একদম অমায়িক সংসার টংসার নিয়ে থাকে, হ্যাঁ সুন্দর, কিন্তু একবার একদম পুরো ঘোর ক্রিমিনাল। তো এইগুলো আম, থেকে যখন এটা বোঝা গেছে যে এইরকম টাকা পয়সাটাই হচ্ছে মেন ক্রাইমের পেছনে একটা মোটিভেটিং ফ্যাক্টর, তখন বিভিন্ন সরকার এবং বিভিন্ন রকম যারা আর কি এই ব্যাপারগুলোকে নিয়ে রিসার্চ করে তারা বলছে যে তাহলে এই টাকার ব্যাপারটাকে যদি আমরা কোনোভাবে ট্র্যাক করতে পারি এবং এগুলিকে ক্যাপচার করতে পারি এবং টাকার সোর্সটাকে যদি কেটে দিতে পারি, তাহলে পরে কিন্তু আমরা এই ক্রাইমের এগেনস্টে একটা মানে ভালো রকমের স্টেপ নিতে পারবো এবং এদের এই বাড়বাড়ন্তটাকে আমরা কমাতে পারবো বা এদেরকে কন্ট্রোলে রাখতে পারবো। এর থেকে এই মানি লন্ডারিং এর এগেনস্টে একটা লড়াই স্টার্ট হয় এবং তখন থেকেই অ্যান্টি মানি লন্ডারিং এই কথাটা আস্তে আস্তে পপুলার হতে থাকে। 1970s এরকম সময় থেকে এই কনসেপ্টগুলো বিভিন্নভাবে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে আলোচনা হয়। হ্যাঁ, তারপরে বিভিন্ন দেশ এগুলোকে অ্যাডাপ্ট করে। তো এই নিয়ে কতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে। মেন অর্গানাইজেশন যেটা সেটা হচ্ছে এফএটিএফ, এটা ফ্রান্সে রয়েছে। ওরা গাইডলাইন্স তৈরি করে সারা পৃথিবীতে, কেননা যত রকমের মানি লন্ডারিং হয় আমরা আমাদের লোকাল ক্রিমিনালদের কথা বাদ দিয়ে যদি আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনালদেরকে নিয়ে ভাবি, কারণ ওখানেই মেন টাকাগুলো ঘোরাঘুরি করে, তো তারা বেশিরভাগ ওই ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে যুক্ত হয়। হ্যাঁ, ট্রেডের মধ্যে দিয়ে মানি লন্ডারিং করে। তো তাদেরকে ধরবার জন্য ইন্টারন্যাশনাল বডির দরকার, সেই জন্য বিভিন্ন দেশ একসাথে মিলে তারা কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছে। তার মধ্যে মেন প্ল্যাটফর্মটা হচ্ছে এফএটিএফ এবং তারা এই এএমএল এর গাইডেন্স বানায় এবং সেই গাইডেন্সগুলো বিভিন্ন দেশ নিজেদের সীমাবদ্ধতার মধ্যে তারা নিজেদের মতো করে অ্যাডাপ্ট করেছে, নিজেদের মতো করে একটা ভার্সন বানিয়ে অ্যাডাপ্ট করেছে, কিন্তু মেন গাইডলাইন্সটা হচ্ছে এফএটিএফ এর। এবার এইটা গেল প্রাথমিক একটা ভূমিকা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে দাঁড়ান, এবার আমি আবার ওইটাকে পিপিটিটাকে হারিয়ে ফেলেছি, এক সেকেন্ড দেখছি পিপিটিটা কোথায় গেল। এইটা কিন্তু এটাতে আমি যেতে পারছি না কেন, নেক্সট এটাতে দাঁড়ান, এইটাকে যদি বন্ধ করে দিই, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট? নো নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সিট। হ্যাঁ, এইবার এসছি, দেখা যাচ্ছে তো পিপিটিটা? হুম হুম এইবার আমরা এসছি। হ্যাঁ, এবার আমরা নেক্সট স্লাইডটা দিলাম। এটাতে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় কি কি জিনিস কাভার করব, হোয়াট টু এক্সপেক্ট। আমি হোয়াট ইজ এএমএল মোটামুটি বললাম, ওয়াই এএমএল পজিশনস এটা আমি একটু বলবো। ওয়াই এএমএল পজিশনস, তার কারণ হচ্ছে যে যেটা বোঝা যাচ্ছে যে যেহেতু বিভিন্ন দেশ এগুলোকে অ্যাডাপ্ট করেছে, নিজেদের মতো করে একটা করে গাইডলাইন্স বানিয়েছে, প্রত্যেকটা দেশেরই, কানাডার, আমেরিকার, ভারতের, ইউরোপের প্রত্যেকটা দেশের নিজস্ব গাইডলাইন্স আছে এএমএল এর। হ্যাঁ, এবং সেখানে প্রত্যেকটা দেশই তাদের নিজস্ব একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে। তারা মানে ন্যাশনাল সিকিউরিটির যে সমস্ত ন্যাশনাল সিকিউরিটি দেখে যেসব অর্গানাইজেশনগুলো, তাদের মধ্যে একটা অর্গানাইজেশন যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের উইংটা দেখে, যে কিভাবে এই অপরাধের টাকা বিভিন্ন রকম টেররিস্ট অ্যাক্টে এবং অন্যান্য জায়গায় হচ্ছে। তো তারা ম্যান্ডেট করে সমস্ত রকমের অর্গানাইজেশনগুলিকে উইদিন দ্য কান্ট্রি, যে তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলিকে নজরে রাখতে হবে। হ্যাঁ, যাতে মানি লন্ডারিং না, তোমাদের অর্গানাইজেশনটাকে ইউজ করে কেউ যেন মানি লন্ডারিং না করতে পারে। তো এই ধরনের গাইডলাইন্স প্রত্যেকটা দেশেরই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যারা থাকে তারা দেয় এবং বিভিন্ন রেগুলেটর এগুলিকে ইম্পোজ করে। তো এই জন্য সমস্ত ধরনের অর্গানাইজেশনকেই মোরাললেস এএমএল এর জন্য কিছু মানে অফিসার রাখতে হয় যারা কিন্তু এএমএল এর ব্যাপারগুলো দেখাশোনা করে। মেনলি কোন ধরনের অর্গানাইজেশনগুলো রাখে, যেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, রিয়েল এস্টেট, এরকম। এই যেমন অ্যামাজনের মতো আমরা এখনই দেখলাম যে রিটেল, তারা ওই এমএলএ পজিশন রাখছে। তার মানে প্রত্যেকেই কিন্তু মানে এমএল ফ্রড এই রিলেটেড পজিশনগুলো রাখে। হ্যাঁ, যেখানে অ্যামাজন একটা ফ্রডের পজিশন ছিল, মানে ফ্রড ডিটেকশনের, কিন্তু এমএলেরও কিন্তু কাজ হতে পারে। এবং মেনলি যারা রিক্রুটার তারা হচ্ছে যে ওই
ফাইন্যান্সিয়াল, ব্যাংক, ইন্স্যুরেন্স, ক্যাসিনোস, এরকম। যা আমরা ওটাতে আসছি। তো ওটার পরবর্তী হচ্ছে যে কোথায় এই পজিশনগুলো পাবো, হ্যাঁ, বা এই পজিশনগুলো কি, আমি এই 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 এটা এইখানে আসতে হবে এই কোয়েশ্চেনটাতে। ওকে, এইবার এটা হচ্ছে মোটামুটি পজিশনগুলো, ঠিক আছে। এবার এখানে আপনারা যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন এবং যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, সবার জন্য আমি বললাম যে সবার জন্য কোনো না কোনো একটা রোল রয়েছে এএমএল এ। তো অবভিয়াসলি আজকালকার সমস্ত কোম্পানিগুলোই তো মানে অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করে এবং ইয়েতে, তো সুতরাং সেখানে আইটি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, হ্যাঁ, যে সেখানে কি, এবং এরা ছাড়া ডেটা অ্যানালিস্ট যারা আছে তারা, হ্যাঁ, যারা সফটওয়্যার সাপোর্ট দেয় তারা, হ্যাঁ, যা তো আইটি ব্যাকগ্রাউন্ড থেকে তারা কিন্তু এএমএল এর এই বিষয়গুলোতে তারা মানে স্পেসিফিক এই বিষয়গুলোর জন্য তারা রিক্রুটেড হয়। এবং এটাতে ইদানিং এআই এর প্রচণ্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এগুলোকে করার চেষ্টা করা হচ্ছে। তো সুতরাং অনেক ধরনের জব আসে যেগুলো আইটি ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক, হ্যাঁ, কিন্তু সেখানে ডোমেন নলেজটা তারা চায় এএমএল এর। মানে আপনি সফটওয়্যারটা খুব ভালো জানেন, সব কিছু সিস্টেম ফিস্টেম কীভাবে ডেটা যাচ্ছে আসছে সব বুঝতে পারছেন, কিন্তু আপনাকে ওই এএমএল এর কনসেপ্টগুলো জানতে হবে, হ্যাঁ, এবং কিভাবে রেড ফ্ল্যাগগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন ইত্যাদি, তাহলে পর আপনার স্কোপটা অনেক বেড়ে যাচ্ছে। এটা ছাড়া যেগুলো নন টেকনিক্যাল যে রোলগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে যে ফ্রড প্রিভেনশন অ্যানালিস্ট যেরকম আছে, এএমএল কমপ্লায়েন্স অফিসার, রিস্ক ম্যানেজার, এই তিনটে রোলেই আমি চাকরি করেছি। এটা ছাড়া আছে চিফ কমপ্লায়েন্স অফিসার, এটা খুব সিনিয়র রোল, একদম মানে ডাইরেক্ট সিইওকে রিপোর্ট করে এই ভদ্রলোক। আর হেড অফ লিগাল, এটাও খুব সিনিয়র রোল। তো এই সমস্ত রোলগুলো কিন্তু আছে। এছাড়াও এখানে যে কটা রোল দেওয়া আছে এছাড়াও অজস্র এই আইটি এএমএল রিলেটেড রোল থাকে। এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমি যেটা বললাম ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট মেনলি, কিন্তু ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট এটা খুব ব্রড টার্ম, এর মধ্যে এর আন্ডারে অনেক 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 ইয়ে আছে, যেমন ক্যাপিটাল মার্কেটের আলাদা এএমএল হয় যারা যে শেয়ার ট্রেডিং ফ্রেডিংয়ে যায়, হ্যাঁ, ওয়েলথ ম্যানেজমেন্টে এএমএল আলাদা, মানে একটা ব্যাংকেই এএমএল এর ডিপার্টমেন্ট অনেকগুলো থাকে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট বিভাগের জন্য, এবং তারা আবার একটা সেন্ট্রালাইজড এএমএল টিমকে রিপোর্ট করে। সুতরাং আমি বলতে পারি, আমি টিডিতে আমি বলছি আপনাকে, অন্তত ধরুন 500 লোক এএমএল এ কাজ করে, হ্যাঁ, অ্যাক্রস সমস্ত ইয়ে নিয়ে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এরকমভাবে, এবং টরন্টোতে বসে 500 লোক, তো এরকম যেসব ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল ব্যাংক, তাদের আপনি বুঝতেই পারছেন কীরকম ইয়ে হয়, এবং এদের রিক্রুটমেন্টও একসাথে, যখন রিক্রুটমেন্ট হয় একসাথে অনেক মানুষ মিলে রিক্রুটমেন্ট হয়। তো এটা গেল মোটামুটি। তো জব পার্সপেক্টিভটা আপনি বুঝলেন। এরপরে হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি অফ পজিশনটাও বুঝলেন। আচ্ছা, এইবার মোটামুটি স্যালারি রেঞ্জ কীরকম, ঠিক আছে। এইখানে স্যালারি রেঞ্জ এই জায়গায় যেগুলো দেওয়া আছে না 31,000 মুক্তমুখী, এগুলো আমি জানি না কবেকার ডেটা, এগুলো নেই এখন এই সমস্ত, হ্যাঁ, মোটামুটি আপনার স্টার্ট হয় এই জায়গা থেকে, ঠিক আছে, 70,000 থেকে স্টার্ট হয় ইয়ারলি, এবং মোটামুটি আপনি যদি 1.5-2 বছরের মতো এক্সপিরিয়েন্স হন, আপনি 90 এরকম জায়গায় গিয়ে আপনি ইয়ে করবেন, হ্যাঁ, মানে 70 থেকে 90। এবার নন টেকনিক্যাল হলে আপনি মোটামুটি এখানে এসে মানে 1,10,000 এসে আপনি আটকে যাবেন, এর থেকে বেশি আপনি যেতে পারবেন না এএমএল লাইনে, হ্যাঁ। যদি ম্যানেজার ট্যানেজার হন, মানে এএমএল ম্যানেজার 1,10,000 এরকম পায়, ঠিক আছে। আর আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ডের হন তাহলে ক্যানাডাতে আপনার রেঞ্জ আপনি $1,50,000 অব্দি পেতে পারেন, হ্যাঁ। এবার ডিপেন্ড করছে, এবার যদি আপনি আইটির সাথে এআই জানেন তাহলে তো আরও অনেক হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি ক্যানাডার স্টেটাস, ঠিক আছে। এইরকম হচ্ছে মোটামুটি স্যালারি রেঞ্জ। আচ্ছা, স্যালারিটা গেল। এইবার হচ্ছে হোয়াট রিক্রুটার এক্সপেক্ট ইউ টু নো, ঠিক আছে। যখন আপনি ইন্টারভিউ করতে দিতে যাবেন, তো আপনি যদি এবার আপনার ইন্টারেস্টেড হয় যে না এত ঠিক আছে, এটা আমার সাথে আমি এটা একটু চর্চা করতে পারি, তাহলে আপনাকে রিক্রুটার কি জানতে চাইবে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, হ্যাঁ, তো অ্যাটলিস্ট বিয়ার মিনিমাম কি, তো জানার জন্য মানে এই আপনি বুঝতেই পারছেন, আপনি একটা ক্রিমিনাল
একটা লোক সে কিভাবে তার টাকাটাকে নয়-ছয় করে আপনার লুকানোর চেষ্টা করছে, সেরকম একটা ব্যাপার। তো এই বিষয়টা বুঝতেই পারছেন তাতে কত এফর্ট অ্যান্ড মানি এবং টাইম সে দিচ্ছে এই টাকাটাকে লুকানোর জন্য। সো সেইটাকে ধরার জন্য এবার আপনি যাচ্ছেন। সুতরাং আপনি ১টা-২টো সেশনে সেই ব্যাপারটা যে সমস্ত বুঝে যাবেন, এটা মানে ভাবাটাই একটা মানে ইয়ে। তো এটা বিশাল জ্ঞানের একটা জায়গা। কিন্তু এটাকে একটু ২টো-৩টে সেশন করে আপনি মোটামুটি ইন্টারভিউ লেভেলে, মানে আপনি যদি একদম এক্সপেরিয়েন্স না থাকে, একটা ইন্টারভিউতে গিয়ে চুপ করে থাকবেন না, এরকম একটা জায়গায় আপনাকে পৌঁছে দেওয়া যেতে পারে। ২-৩টে সেশন করতে হবে তার জন্য অ্যাটলিস্ট, হ্যাঁ? বেসিক এবং নিজেকেও কিছুটা পড়াশোনা করতে হবে। তাহলে পরে আপনি বুঝতে পারবেন এবং মোটামুটি তৈরি হয়ে যেতে পারবেন। তারপরে অ্যাজ ইউ অ্যাপিয়ার ইন ডিফারেন্ট ইন্টারভিউস, আপনি নিজে আস্তে, আস্তে গ্রো করবেন নিজের মতো করে। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই মানি লন্ডারিংটা কিভাবে হয়, হ্যাঁ, যেটা আমি প্রথমেই বললাম যে এই কনসেপ্টটাকে বুঝতে হবে, মানে এই ফ্রেমওয়ার্কটাকে বুঝতে হবে ভালো করে, কেননা যত রকম ইন্টারভিউ কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনগুলো কিন্তু আপনার আহ, এই নলেজটা কতটা আছে, আপনি কতটা ইন রিয়েল লাইফ এই নলেজগুলো আছে, সেটাকে কিন্তু বেশ কিছু কেস স্টাডি ইত্যাদির মধ্যে দিয়ে জিজ্ঞেস করবে ওরা। হ্যাঁ, যে ধরো এরকম হলো, তাহলে এবার কি হবে, এটা কি করবে, এরকম টাইপের একটা কেস জিজ্ঞেস করবে। এরকম সাধারণত ইন্টারভিউগুলো এরকম হয়। তো যেটাই প্রথমে বললাম, প্রথমে হচ্ছে এই অপরাধ করে সেই অপরাধের টাকাগুলো এক জায়গায় আসে। এবার আসার পরে মানে এখন মানে আমাদের রাজ্যে তো বান্ধবীর বাড়িতে টাকা রাখা হয়, কিন্তু সাধারণত সেখানে রাখলে তো ধরা পড়ে যায়। তো এই জন্য তারা কিভাবে করে, ওরা ব্যাংকে কোনোভাবে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে টাকাটাকে ঢোকানোর চেষ্টা করে। এটাই হচ্ছে মেন কাজ। এএমএল এর মেন কাজটাই হচ্ছে একজন অপরাধী সে টাকাটাকে নিয়ে নিজের বাড়িতে রাখবে না। সোনা দানা গয়না যা কিছু সে কামিয়েছে, সে যেভাবেই কামাক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, ড্রাগ ট্রাফিকিং হোক, যে হোয়াট এভার ইট মে বি, সেই টাকাটা যখন সে তার কাছে আসে, সে সেটাকে কোনো না কোনোভাবে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে ঢুকে যাওয়ার এই ফার্স্ট স্টেপটাকে বলা হয় প্লেসমেন্ট। এবার এই প্লেসমেন্টের জায়গাটাতেই কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এরা কিন্তু সমস্ত রকম রেড ফ্ল্যাগগুলিকে দাঁড় করিয়ে রাখে। মানে কোনো ট্রানজাকশনে যদি রেড ফ্ল্যাগ থাকে, এটা কিভাবে করে ইত্যাদি এই সমস্ত বিষয় পরবর্তী ডিটেলসে আলোচনা করা যাবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে ওরা টাকাটাকে ব্যাংকে ঢোকানোর চেষ্টা করে। এটা যে ডাইরেক্ট ব্যাংকে ঢোকায় তা না, এটা বিভিন্ন পথ দিয়ে ঢোকাতে পারে। একটা ইন্স্যুরেন্স কিনলো, বা প্রথমে একটা বাড়ি কিনে ফেললো, বাড়িটা কিনে বাড়িটাকে বেচে দিল ২ দিনের মধ্যে, হ্যাঁ? তো সেগুলো ট্রানজাকশনটা ব্যাংকে ঢুকলো ওইরকমভাবে। তো হোয়াট এভার ইট মে বি, অনেক পদ্ধতি আছে এবং প্রতিদিন ওরা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে। তো এইটাকে বলে প্লেসমেন্ট স্টেজ, মানে টাকাটাকে প্রথমে প্লেস করা হলো ব্যাংকে। প্লেস করার পরে তারপর ওরা কিন্তু টাকাটাকে লুকিয়ে ফেলার চেষ্টা করে। কি করবে, যে ওই ব্যাংক অ্যাকাউন্টে করেই, এবার আমরা আমাদের দেশে দেখেছি, এই দেশেও হয়, হ্যাঁ, যে ১০০টা অ্যাকাউন্ট বানালো বিভিন্ন রকম। একজন সে মুচির কাজ করে, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে না হলো, সেই অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ট্রানজাকশন হয়ে যাচ্ছে, সে জানেই না। তো এগুলি হচ্ছে যে বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে দিয়ে টাকাগুলো যাতায়াত করছে, হ্যাঁ, করতে করতে এমন একটা টাকা। একটা কোয়েশ্চেন আছে, বলছি যে হুম। মানে যে যে টাকাটা মানে প্লেসমেন্ট করছে তারই ১০০টা অ্যাকাউন্ট ব্যাংকে? এটা এখানে বিভিন্ন ব্যাপার আছে। যে টাকাটা আচ্ছা। প্লেসমেন্ট করছে, সে করবার পরে সে লেয়ারিং করছে যারা, এরকম হতে পারে যে সেও তার নিজের ১০০টা অ্যাকাউন্ট রাখতে পারে। এটা একটা কেস, একটা সিনারিও। আরেকটা কেস হচ্ছে লেয়ারিং করার জন্য একদল ক্রিমিনাল আছে। তারা ১০০০টা অ্যাকাউন্ট নিয়ে বসে আছে বিভিন্ন লোকের নামে, আচ্ছা, মানে এবং র্যান্ডম অ্যাকাউন্টে বসে আছে, র‍্যান্ডম জাস্ট অ্যাকাউন্ট নিয়ে ব্যাংকে বসে করে আছে। দেবে। এবার তারা করবে কি, আপনি তার সাথে যোগাযোগ হলো, মানে এগুলো হয় খুব বড় বড় ক্ষেত্রে, হ্যাঁ? তো আপনি তাদেরকে টাকাটা দিয়ে দিলেন এবং তাদের একটা অ্যাকাউন্টেন্ট আছে, আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে ১০ কোটি টাকা বুঝিয়ে নিলাম এবং আপনাকে আমি ১ মাস বাদে ১০ কোটি টাকা ফেরত দিয়ে দেবো আমার ১০ লাখ টাকা কমিশন রেখে। এবার তারা ওই টাকাটাকে নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে ট্রানজাকশন করতে শুরু করবে, হ্যাঁ? ও প্রথমেই টাকা ওই ওই, ১০ কোটি টাকাটাকে প্রায় ১ লাখটা ভাগে ভাগ করে নিল, করে নিয়ে সেটাকে প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে বিভিন্ন, এরপরে যখন এবার প্রত্যেকটা যে অ্যাকাউন্ট হবে তাদের নিজের নিজের তো আইডি থাকবে, রাইট? সেগুলো সব ফেক আইডি, মানে সেই ফেক ফেক আইডি আইডি গুলোই না, সব সেগুলো বাইরে। জেনুইন আইডি, কিন্তু তারা হয়তো ইললিটারেট ১ নম্বর,
যেরকম আমি ও বললাম, মুচি, চাষা, অমুক হুম তমুক হুম ইত্যাদি, তারা জানেই না তাদের অ্যাকাউন্ট, তাদের নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেভাবে এই আইডি ফাইডিগুলো নিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলে। এক নম্বর এটা হতে পারে। আরেকটা হতে পারে যারা হচ্ছে নিজেদের অ্যাকাউন্টগুলিকে ভাড়া দেয়। আচ্ছা ভাই, তুই আমার অ্যাকাউন্টটাকে ইয়ে করবি, আমার মাস গেলে আমাকে কিন্তু 100 টাকা দিয়ে দিস, আমার অ্যাকাউন্টে তুই এবার যা খুশি কর। ঠিক আছে, আচ্ছা এরকম প্রচুর লোক আছে যারা অ্যাকাউন্ট ভাড়া দেয়, নিজে নিজে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটাকে ভাড়া দেয়। হুম। এবং তাদের কিছু হারানোর নেই জীবনে, তারা বরঞ্চ এমনি খেতে পায় না, যদি তাদের জেল টেল হয় তাহলে কিছুদিন জেলের খাওয়া ফ্রিতে খেতে পারবে। তো এই হচ্ছে তাদের ব্যাপার। তো ওটা মানে সাবঅর্ডিনেট কিছু মানে পিপল, হ্যাঁ, এখানেও সেটা হয়। এখানেও সেটা হয়, সব জায়গায় সেটা হয়। হুম, আপনি একটা হোমলেসকে নিয়ে এটা যদি এটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, আইনত সে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে তাকে আপনাকে দিতেই হবে। মানে আপনি যদি একটা ব্যাংক খোলেন, একটা হোমলেসে যদি বলে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই, আপনি তাকে না করতে পারবেন না আইনত। ঠিক আছে? তো আচ্ছা তো সেই অ্যাকাউন্টটাকে খুলে এবার তাই হোমলেসকে বললেন, ভাই তুমি একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছো আমাকে, এবার তোমাকে প্রতি মাসে আমি $100 করে দেবো। ঠিক হুম আছে? হুম তো এই রকম আর কি। তো কিন্তু এগুলোকে ধরা যায় ব্যাংক, এইগুলোকে ধরবার জন্যই ব্যাংক এমএল টিম রাখে। ঠিক আছে? তো যেটা বললাম, প্রথমে প্লেসমেন্ট হলো, প্লেসমেন্টের পরে লেয়ারিং করা হলো, এবং লেয়ারিং করার পরে এটা কিন্তু শুধু একটা দেশ বা একটা কান্ট্রি বা একটা রিজন না, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই একটা হোমলেসের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকলো, তারপর সেটা সঙ্গে সঙ্গে চলে গেল ইউরোপে। ইউরোপের একজন প্রস্টিটিউটের অ্যাকাউন্ট থেকে সেটা ঘুরে চলে এলো মেক্সিকোতে, মেক্সিকোতে একজন ড্রাগ ডিলারের অ্যাকাউন্ট থেকে ঘুরে আবার কানাডায় চলে এলো। হ্যাঁ, তার মানে এবার এটা দেশের বাউন্ডারি পেরিয়ে গেলেই পুলিশ বা ইন্টেলিজেন্স তাদের হাত পা বাঁধা, তারা বাইরে, আপনি জানেন অন্য দেশে গিয়ে তদন্ত করা খুব ডিফিকাল্ট। তো এইভাবে ব্যাপারটা ঘোরাঘুরি করে করে তারপরে যখন এটা ফিরে চলে এলো, এবার আপনার মানে আমি একজন ক্রিমিনাল এবং আমার অ্যাকাউন্টে যখন ফিরে চলে এলো, তখন আমি সেটাকে দিয়ে একটা বড় তাজমহলের মতো একটা বাড়ি কিনে ফেললাম। এবার যখন পুলিশ এসে বলে, এই তুমি বা তাজমহলের বাড়িটা কি করে পেলে, এই যে আমার অ্যাকাউন্টে টাকাটা এসছে, মানে আমার টাকাটা তখন সাদা। তখন আমি সেটার সমস্ত রিসিট ফিসিট দেখাতে পারছি। হ্যাঁ। তো সুতরাং এইভাবে আহ, টাকাটা ঘোরে, হোয়াইট হয়, ব্ল্যাক মানিটা এইভাবে হোয়াইট হয়। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটার বিভিন্ন জায়গায় দেওয়াল তুলে দেওয়াটাই হচ্ছে কাজ। হ্যাঁ। তো এইটা সম্পর্কে, সিস্টেমটা সম্পর্কে জানতে হবে। এটা জানতে গেলে কি করতে হবে? এটা জানতে গেলে অনেক ধরনের এএমএল কনসেপ্টস রয়েছে। ট্রানজাকশন মনিটরিং থাকতে পারে, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট, এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, নো ইওর কাস্টমার, রিস্ক বেসড অ্যাপ্রোচ। হ্যাঁ। বেনিফিশিয়াল ওনারশিপ, মানে এখানে বিষয়গুলো আপনি ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল না ভেবে এখানে ভাবতে হবে, এখানে বড় বড় বিশাল বড় বড় কর্পোরেটরা জড়িত, এবং এখানে কোটি কোটি ডলারের, হ্যাঁ, হ্যাঁ, বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভলভ। হ্যাঁ। তো এবং এটা শুধু টাকার মধ্যে দিয়ে হয় না, এখন ক্রিপ্টোকারেন্সি বা এই জাতীয় যে অন্যান্য অল্টারনেটিভ মিনস আছে ট্রানজ্যাকশনের, সেগুলোকে ইউজ করা হয়। তো সুতরাং এখানে অনেক কনসেপ্ট জড়িয়ে আছে, সেই কনসেপ্টগুলোকে জানতে হবে। আমরা পরবর্তীকালে যদি আপনার ইন্টারেস্টেড হয়, আমি ওগুলোকে একটা একটা করে আপনাকে এক্সপ্লেন করবো, এবং ওগুলো ইন্টারভিউ প্রিপারেশনেও দরকার হয়। এবার মেন যে জিনিসগুলো আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, মেন যে কনসেপ্টগুলো, সেগুলো হচ্ছে এরকম বেসিক জিনিস যেটা আপনার জানতে হবে, সেটা হচ্ছে যে বেসিক এমএল কনসেপ্ট আমি আপনাকে যেটা বললাম, এগুলো অবশ্যই জানতে হবে। কেওয়াইসি, কেওয়াইসির টোটাল প্রসেসটা আপনাকে জানতে হবে, কিভাবে নো ইওর কাস্টমার, হ্যাঁ, আমি আমার কাস্টমারগুলি কী করে চিনবো, সিডিডি কী করে করব, মানে ক্লায়েন্ট ডিউ ডিলিজেন্স যেগুলো, সেগুলো কীভাবে, কাস্টমার ডিউ ডিলিজেন্স এটা কী করে করব, এনহ্যান্স ডিউ ডিলিজেন্স কারো কারো ক্ষেত্রে করতে হবে, কেননা সেই লোকটার প্রোফাইল যদি একটু রিস্কি প্রোফাইল বলে মনে হয়, তাহলে তাকে কিন্তু আমাকে, এগুলো হচ্ছে কেওয়াইসিরই একটা কড়া কড়া ব্যাপার আর কি, মানে সেখানে আপনি আরও ভেতরে ঢুকে, আরও প্রোফাইলটার ভেতরে ঢুকে বোঝবার চেষ্টা করছেন, এবং এটা কখনোই কিন্তু সেই ক্লায়েন্টটাকে জানতে দিচ্ছেন না, বা সেই কাস্টমারটা জানতে পারছে না যে আপনি তাকে নিয়ে যে একদম বিশালভাবে কাটাছেঁড়া করছেন তার সমস্ত ডকুমেন্ট নিয়ে। সে কিন্তু জানে না, সে একটা অ্যাকাউন্ট খুলে সে ভাবছে যে সুন্দর ব্যাংক চলছে, কিন্তু ব্যাংক কিন্তু ভেতরে ভেতরে, বা অন্যান্য যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট, তারা কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড রিসার্চ করছে আপনার ব্যাপার স্যাপারগুলো। তো এগুলো হচ্ছে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, এইগুলো জানতে হবে, এগুলো বিভিন্নভাবে করা করা হয়। ট্রানজ্যাকশন মনিটরিং, ট্রানজাকশন মনিটরিংটা আপনাকে বেসিক কনসেপ্টগুলো এবং কিভাবে হয় সেটা জানতে হবে, যে কীভাবে একটা ব্যাংকে টাকাটা ঢোকে, কিভাবে সেই টাকাটা একটা ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছে, কোন কোন অ্যাকাউন্টে যাচ্ছে ইত্যাদি আপনাকে সেটা জানতে হবে। এবং এইসব জিনিস জেনে যদি আপনি
মোটামুটি আপনার আইডিয়া হয় যে হ্যাঁ এখানে কিছু একটা মানি লন্ডারিং এর ইনগ্রেডিয়েন্ট রয়েছে, মানে এখানে হচ্ছে কিছু একটা মানি লন্ডারিং, তাহলে আপনাকে একটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট বানাতে হবে। তো এইটা হচ্ছে মোদ্দা কথা একটা ইএমএল এর ভূমিকা। হ্যাঁ, এই রিপোর্টটা বানিয়ে এটা আপনি আপনার যে রেগুলেটর আছে রেগুলেটরের কাছে পাঠিয়ে দেবেন। কানাডাতে ফিনট্র্যাক আছে, ফিনট্র্যাকের কাছে পাঠিয়ে দেবেন, এবং ফিনট্র্যাকের কাছে যখন আসতে থাকে বিভিন্ন রকম এই ধরনের রিপোর্ট, তারা আবার তাদের রিসার্চ উইংয়ের দিয়ে এবং কিছু এআই টুল ইউজ করে তারা কিন্তু ওটাকে আরও সাবস্ট্যান্সিয়েট করে যে এটা সত্যি ইএমএল কিনা। তারপর তারা পুলিশ পাঠিয়ে টাঠিয়ে মানে তদন্ত করে ধরে। এবং মাঝে মাঝেই দেখবেন আপনি এখানে সব রিজিনাল পুলিশ যেগুলো আছে তারা বলে হ্যাঁ আমি একটা দেশীয় লোকের একটা ড্রাগ কার্টেলকে ধরলাম, এই গাড়ি চুরির 500 লোকের গাড়ি চুরির লোক, হ্যাঁ তাদেরকে ধরলাম। কথাগুলো না কেটে যায়। ও কেটে যাচ্ছে কথাগুলো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আমি এটা ফেস করছি, আমি জানি না হ্যাঁ না বাকি। আমিও ভাবলাম আবার আমার হ্যাঁ, ওয়াইফাই এর প্রবলেমটা চেক আমারও তাই করলাম। ভাবলাম। হ্যাঁ, ও হ্যাঁ একটুখানি কথাটা কেটে গেল হ্যাঁ, মধ্যিখানে। হ্যাঁ। ও আচ্ছা, কোন জায়গাটা কাটলো? আমি মানে আম, আমি ওই 4টে স্টেপ বলেছেন তার পরের থেকে বলি, মানে স্টার রাইটিং এর পর থেকে ও যে আচ্ছা 4টে স্টেপ জানতে হবে। তো আচ্ছা, হ্যাঁ, তো এইখানে এটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট। এইটাকে যখন আপনি এটা তৈরি করছেন, করে তারপরে আপনি একটা রেগুলেটরের কাছে পাঠাচ্ছেন এবং বা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের কাছে পাঠাচ্ছেন। এখানে যেমন যেটা হচ্ছে ফিনট্র্যাক, ফিনট্র্যাক হচ্ছে কানাডার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স টিম, তাদের কাছে পাঠান এবং তারা সেটাকে ফার্দার। কিছু শোনা যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না, দাঁড়ান, ওকে, এইবার কি একটু শোনা যাচ্ছে? জানি না, আমাদের ওয়াইফাইটাও আমার বাড়ির ওয়াইফাইটাও মাঝে একটা মাঝে। দুটো কথা শোনা যাচ্ছে কিন্তু কন্টিনিউয়াস একটা বলে দিলে না সব মানে আধে আধে সব আচ্ছা অফ। আচ্ছা, আম, আম, দাঁড়ান, তাহলে পরে একটা কাজ করা যেতে পারে, আমি আপনি আরেকবার ট্রাই করুন, দেখুন তো একবার এখন। হ্যাঁ, মানে তো হ্যাঁ, তো আমি বলছি যেটা এই যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট আমরা যেটা বানাই, হ্যাঁ এবার শোনা যাচ্ছে কি? হ্যাঁ 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 আচ্ছা, এইটাকে এবার এই যে কোনো এই যে এএমএল টিম এরা ফাইনালি এই সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট একটা রিপোর্ট বানায়, মানে এই সমস্ত এই সন্দেহের উপর ভিত্তি করে যেখানে একটা মানি লন্ডারিং হচ্ছে। এরপরে তারা করে কি, সেটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা থাকে দেশের সেখানে পাঠিয়ে দেয়। ওকে, বোঝা গেল? তো কানাডার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটটা হচ্ছে ফিনট্র্যাক, তো সেখানে তারা পাঠিয়ে দেয়। এরপরে ফিনট্র্যাক সেটাকে ল এনফোর্সমেন্ট বা পুলিশ ইত্যাদি এদের সাহায্য নিয়ে এই কেসগুলিকে ক্র্যাক করে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে যে এই মোটামুটি আজকের মোটামুটি টাইম শেষ হয়ে আসছে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি এই যদি ইন্টারেস্টেড থাকেন কিভাবে এর জন্য প্রিপারেশন নেবেন এই ধরনের জবগুলোর জন্য। প্রথমত হচ্ছে আপনাকে একটা রিজিউমে বানাতে হবে, প্রপার রিজিউমে বানাতে হবে। ঠিক আছে, যেই রিজিউমের মধ্যে আপনার এক্সপিরিয়েন্স হিসেবে এএমএল, আপনি যদি বলেন আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে কিন্তু আপনাকে নেবে না। তো ওইটাকে প্রপারলি বানাতে হবে যে আপনার যেন এতে আগে থেকে কিছু একটা এক্সপিরিয়েন্স আছে। শোনা যাচ্ছে? এরপরে যেটা করতে হবে, আপনাকে লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনাকে অ্যালাইন করতে হবে এএমএল এক্সপিরিয়েন্সের সাথে। ঠিক আছে, তো যাতে বোঝা যায় যে লিঙ্কডইনতে আপনি হ্যাঁ আপনার এক্সপিরিয়েন্স আছে। তারপর আপনাকে কি করতে হবে, কিছুটা রিয়েল লাইফ কেস আপনাকে নিজেকে ডিসকাস করে বানিয়ে নিতে হবে যে আমি এই ধরনের কাজ করেছি এবং এইভাবে এইভাবে আমি কেসগুলোকে সলভ করেছি, রিয়েল লাইফ কেস। সেগুলো আমি আপনাকে কিন্তু হেল্প করতে পারবো যে কীভাবে রিয়েল লাইফ এগুলো হয়। ঠিক আছে, এবং আপনি বলতে পারবেন যে আমার আগের চাকরিতে আমি এইরকম 5টা কেস তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, যে এই কেসগুলো আমি এইভাবে ক্লোজ করেছি। এটা ছাড়া কি, আপনি যদি বিশেষত আইটির ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনাকে কিন্তু কিছু প্রজেক্ট বানিয়ে রাখতে হবে যে আমি এইভাবে প্রজেক্ট কিছু করেছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছুটা আইডিয়া দিতে পারবো, কিন্তু আপনাকে আইটি যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের নই, তো আপনাকে ওই
সেটার জন্য একটু অন্য হেল্পও নিতে হতে পারে, যারা এই ধরনের কাজ করেছে তাদের হেল্প নিতে হতে পারে, ঠিক আছে? হুম হুম এবার হচ্ছে যে অন্তত 100টা ইন্টারভিউ কোয়েশ্চেন আপনাকে এমএল রিলেটেড ইন্টারভিউ কোয়েশ্চেন আপনাকে তৈরি করে নিতে হবে। এগুলো খুব ইজি আপনি। আচ্ছা, এইবার এই ইন্টারভিউ কোয়েশ্চেন হয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে কি যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে র্যান্ডাম আপনাকে ইন্টারভিউ মানে জব অ্যাপ্লাই করতে হবে, এবং আপনি আমার সাহায্য নিতে পারেন। ইন্টারভিউ প্র্যাকটিস করতে হবে, মানে এরকম যে যাতে না হয় যে ইন্টারভিউয়ার যখন আপনি ইন্টারভিউ পেলেন, আপনি করে ইন্টারভিউয়ের সামনে এসে আপনি আমতা আমতা করছেন, মানে আপনাকে প্রচণ্ড কনফিডেন্ট নিয়ে, মানে এটাই যেন আপনি করে খান, এটা ছাড়া আপনি কিছু জানেন না। হ্যাঁ, এই রকম একটা লেভেলে না পৌঁছলে আজকে যে আপনি জানেন জব মার্কেটের যে অবস্থা, হ্যাঁ, তো সুতরাং আপনাকে কিন্তু ওই এফিসিয়েন্সি এবং প্রফিসিয়েন্সি লেভেলটাতে যেতে হবে, এবং সেই জন্য আপনাকে এটার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করা। তো মাঝে মাঝেই আপনাকে ওই হাফ অ্যান আওয়ার সেশন নিয়ে ইন্টারভিউ দিয়ে প্র্যাকটিস করতে হবে। এবং আমি খুব বাজে রকমভাবে প্র্যাকটিস করাই, মানে আমি উল্টাপাল্টা কোয়েশ্চেন করি, মানে হ্যারাস করি কোয়েশ্চেন, ইন্টারভিউ সিচুয়েশন তৈরি করে। তো সেগুলোকে যদি আপনি মানে ডিল করে 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 নিজেকে একটু গায়ের চামড়া মোটা করে তৈরি করে নিতে পারেন, তাহলে পরে আপনি কিন্তু তৈরি, ইউ আর রেডি, ঠিক আছে? আপনি যে কোনো একদম ঠোঁট কাটা লোক হিসেবে আপনি হবেন। এরপরে হচ্ছে যেটা থাকে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আপনাকে করতে হবে এই বিভিন্নভাবে। এবার তারপরে কিছু কিছু সিক্রেট স্ট্র্যাটেজি আছে, যেটা আমি এই রেকর্ডিং হচ্ছে বলে আমি বলতে পারবো না, আমি অফলাইন বলবো সেই সব সিক্রেট স্ট্র্যাটেজিগুলো। সেগুলো একটু মানে এগেন ইললিগাল অ্যাক্টিভিটিতে যুক্ত হতে গেলে কিছু ইললিগাল কাজকর্ম করতে হয়। আর আজকাল চাকরি পাওয়াটা তো একটা যুদ্ধ, এবং এই যুদ্ধে নাথিং ইজ ফেয়ার আনটিল আনলেস ইউ আর গেটিং এ জব। তো সেইগুলো আমি আপনাদেরকে যখন আমি করব, ফার্দার যদি আমরা এই বিষয়ে ডিসকাস করি, তাহলে আমি তখন আপনাকে বলবো যে কীভাবে কী করতে হবে। এখন আমি আপনাকে এইটুকুই বলবো যে এর একটা হিউজ মার্কেট রয়েছে, এর একটা হিউজ অপরচুনিটি রয়েছে, এবং এখানে রেগুলার জব হয়, সব ধরনের জব পাওয়া যায়, কন্ট্রাক্ট জব এবং পার্মানেন্ট জব, সব রকমের জব আছে, স্যালারিও ভালো থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি কন্ট্রাক্ট জবে, আমি এমএল এর লাইনে দেখেছি $70 $60 পার আওয়ার এরকম পাওয়া যায়, যেগুলো যদিও ওগুলো খুব অল্প সময়ের জন্য থাকে, 8 মাস 1 বছরের জন্য। হ্যাঁ, কিন্তু এরকম জব পাওয়া যায়, উইচ ইজ গুড, আই বিলিভ। তো সেই জাতীয় জিনিসগুলো হয়। হ্যাঁ, এবং এইটাই প্রথম একটুখানি একটা মানে হিকাপ থাকে, একটা দুটো ইন্টারভিউ, কিন্তু একটা দুটো ইন্টারভিউ ক্র্যাক করার পর তারপর থেকে এটা কিন্তু আপনার একটা মানে আপনি চটপট করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই ধরো রেজিউমে বানাবো, এটার এক্সপিরিয়েন্সটা দেবো, কিন্তু আমার আগে কোম্পানি তো আমি তো আইটিতে কাজ করি, তো এটা একটা ব্যাংকিং এক্সপিরিয়েন্স দিতে হবে। হ্যাঁ, এই আলোচনাটা সিক্রেট স্ট্র্যাটেজিতে আমরা আলোচনা করব, ওটা একটা আলাদা সেকশন। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন? এই কোশ্চেনটাই আমারও ছিল, বাট হ্যাঁ, উই ক্যান ডিসকাস ইট লেটার। আর একটা জিনিস হচ্ছে যে নেটওয়ার্কিং মানে কি কোনো ধরুন জব ফেয়ার এগুলো বলছেন? না না, নেটওয়ার্কিং, আমি যে নেটওয়ার্কিংটা করি সেটা হচ্ছে একটা নির্লজ্জের মতো আমি লিঙ্কডইনে রিকোয়েস্ট করতে থাকি, ঠিক আছে? এবং আমিও করে থাকছি। হ্যাঁ, এবং এটাতে আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমি যখন কানাডাতে প্রথম এসেছিলাম তখন আমি 200টা লোককে, আমার একটা 200টা লোককে অ্যাপ্রোচ করলে 20টা লোক রেসপন্ড করতো। তো এখন মোটামুটি 1000টা লোককে অ্যাপ্রোচ করলে মোটামুটি 20 জন রেসপন্ড করে। কিন্তু দিস ইজ হাউ ইট ইজ। তো এই প্রতি 1000 জন করে করে 20টা লোক বের করতে হবে, এবং আমার টার্গেট রাখতে হবে আমাকে 20-30টা লোক আমাকে জমা করতে হবে, যাদের সাথে আমার ভালো রিলেশন তৈরি হবে, এবং তার জন্য আমাকে 3-4 হাজার লোককে অ্যাপ্রোচ করতে হবে, এবং নির্লজ্জের মতো করে যেতে হবে, মানে একদম। এই ব্যাকগ্রাউন্ডেরই, সেটা কি এই ব্যাকগ্রাউন্ডেরই?
এই ব্যাকগ্রাউন্ডের নট নেসেসারিলি, কারণ এখানে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে যারা ব্যাংকিংয়ে চাকরি করে তারা আপনাকে রেকমেন্ড করতে পারে। যে কেউ ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট, বড় বড় কোম্পানি যেগুলো আছে, রিয়েলটার বড় বড় কোম্পানি যেগুলো, মানে ছোট ছোট রিয়েল এস্টেট এজেন্ট না, যারা ইয়েতে আছে, যত ধরনের লিগাল কমপ্লায়েন্সের লোক আছে, যত ধরনের আইটিতে এএমএল রিলেটেড লোক আছেন, হ্যাঁ, সবাইকে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, দাদা এখন এই এএমএলটা ফরচুন 500 যত কোম্পানিজ আছে সবটাতে ম্যান্ডেটরি, হ্যাঁ, সো ইটস নট লিমিটেড টু মানে ব্যাংকিং, ইন্স্যুরেন্স বা রিয়েল এস্টেট। হ্যাঁ, যত ফরচুন 500 কোম্পানিজ আছে বড় বড়, হুম, সব কোম্পানিতে কিন্তু এএমএল এর টিম থাকবেই থাকবে। রাখতেই হবে। হ্যাঁ, মানে গভর্নমেন্ট এটা ম্যান্ডেটরি করে দিয়েছে। হ্যাঁ, তো এখন সেই জন্য তো মানে আপনাকে একদম মানে সেরকমভাবে ওই জবটাকে ইয়ে করতে হবে প্রতিদিন। এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, এটা হচ্ছে অনেকটা কি বলুন তো, আপনার খিদেটা কতটা তার উপর ডিপেন্ড করছে। আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এই আমরা সবসময় ভাবি জব মার্কেটে প্রচুর কম্পিটিশন, অ্যাকচুয়ালি কিন্তু খুব কম্পিটিশন নেই। কেননা আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি যে যার জব নেই বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু ওই দিনে 2 ঘন্টা 1 ঘন্টা জব খোঁজে, বেশিরভাগ অ্যাভারেজ 10 ঘন্টা ধরে জব খুঁজে যাচ্ছে পার ডে, জব নেই এই অবস্থায়। এরকম মানুষ আপনি খুব কম পাবেন। এবং আমি আপনাকে বলতে পারি যে দিনে 10 ঘন্টা করে ধরে জব খুঁজে যাচ্ছে, মানে জব রিলেটেড, মানে আমি জবটাকে খুঁজছি এবং এর জন্য 10 ঘন্টা ধরে আমি কাজ করছি পার ডে, এরকম লোক আমার মনে হয় 1 মাসের বেশি আনএমপ্লয়েড থাকতেই পারে না, আমার ধারণা। ঠিক আছে, এগেন এটা ইটস মাই ওপিনিয়ন, আমি হয়তো ভুল হতে পারি, কিন্তু ওই অ্যাগ্রেশনটা, হ্যাঁ, ওই অ্যাগ্রেশনটা যদি থাকে, হ্যাঁ, তাহলে পরে এইসব ক্র্যাক করা এই মার্কেটে পাওয়া যায়, এমন কিছু না। কিন্তু বেশিরভাগ লোকই, আমি আপনাকে আজকের উদাহরণটা দিতে পারি। আজকে আমাদের 5 জন আসার কথা ছিল এখানে, অ্যাকচুয়ালি 6 জন আসার কথা ছিল। তা আজকে দেখুন সকালবেলা 7টার সময় আপনারা 3 জন। তো এটা থেকে শুরু, মানে যে দ্য বিগিনিং থেকেই 3 জন অফ। তো এই যেটা আপনি যখন মার্কেটে নামবেন, আপনি যদি মানে অ্যাগ্রেসিভ হিসেবে নামেন, এবং আমি নিজের অভিজ্ঞতা দেখেছি, কারণ আমার বাচ্চা বউ আছে, আমার একটা চাকরি চলে গেলে পরে আমাকে মানে পরের দিনে একটা চাকরি দরকার হয়। এবং এখানে জানেন আমরা হ্যান্ড টু মাউথ অবস্থায় থাকি, তো কারো কাছে বিশাল কোনো সেভিংস থাকে না, সুতরাং আমরা ওই সেভিংসের উপর বসে খাবো এটা হয় না। তো সুতরাং ওই অ্যাগ্রেশনটা রেখে আমি দেখেছি যে খুব বেশি দিন লাগে না, 1-1.5 মাস 2 মাসের মধ্যে মোটামুটি একটা জব লেগে যায়। এবং আপনি যদি এই চেষ্টাগুলো করতে থাকেন, দেখবেন আপনার নেটওয়ার্কও চলে আসবে আপনি প্রতিদিন, এবং আপনাকে অনেকেই বলে আচ্ছা এখানে এটা হয়ে যায়। আমি আমার অভিজ্ঞতা অন্তত এটা দেখেছি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, তো আমি মানে 10 ডেফিনেটলি আমি এখন যেহেতু চাকরি এখনো অবধি করছি, তো 10 ঘন্টা হয়তো বসে খোঁজার সময় হয় না, তার মধ্যে থেকে টুকটুক করে খুঁজে থাকি বা আফটার অফিস নিয়ে বসি। বাট যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে অর্ধেক পোস্টিং এই মুহূর্তে দাঁড়িয়ে ঘোষ পোস্টিং। হ্যাঁ, এটা আমিও ফেস করেছি। রিসেন্টলি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এইচসিএল টেকের একটা আইটিএস সিনিয়র আইটিএস এর একটা জব দেখলাম লিঙ্কডইনে। তো যখন আমি ওটা অ্যাপ্লাই করতে গেলাম দেখলাম ইটস ইজি টু অ্যাপ্লাই, যেটা থাকে সেটা, মানে আমার ধারণা ইজি টু অ্যাপ্লাই গুলো জাস্ট লোকে ফেক হিসেবে দিয়ে রাখে। না না না, তার কারণ আমি যখন এইচসিএল এর নিজস্ব ক্যারিয়ার পাতে গিয়ে দেখলাম কোনো নেই, কোনো ওইটার কোনো জবই নেই। প্লাস আমি একজন আর কি নেটওয়ার্ক গ্রুপ থেকে একজনকে পেলাম যে এইচসিএল এর উনি রয়েছেন, ওনাকে বললাম এই জবটা একটু যদি রেফার করা যায়, কিন্তু জব কোডটাই পাওয়া গেল না। উনি ওনার এন্ড থেকে মানে এমপ্লয়িরা তো দেখতে পায় ওদের ওখান থেকে কি কি পোস্টিং হয়েছে, তো কোনোভাবেই এটা দেখা গেল না। উনি এইচআর এর সাথেও কথা বলেছেন যে এই রিলেটেড কোনো জব, বলছে না যদি থেকে থাকে সেগুলো মানে ঘোস্ট পোস্টিং। না, তবে আমি এটা অস্বীকার করছি না, এটা এরকম হতে পারে, কারণ মার্কেটে বিভিন্ন রকম ম্যাল প্র্যাকটিস চলে, তো এরকম হতেই পারে, এটা আমি বলছি না। কিন্তু যেটা আমি নিজে দেখেছি সেটা হচ্ছে যে আমি এখন যে কারেন্ট যে জবটা করি এটা কিন্তু আমি ইজি অ্যাপ্লাই থেকে পেয়েছি। ঠিক আছে, আমি আপনাকে এটার বলি, আমি যখন আরবিসিতে ক্যাপিটাল মার্কেটে চাকরি করতাম, তখন ওই ক্যাপিটাল মার্কেটে আমার ম্যানেজার হঠাৎ করে একটা ম্যানেজার চলে গিয়ে আরেকটা ম্যানেজার, এক ভদ্রমহিলা এলো, এবং উনি আই ডোন্ট নো কেন আমাদের কয়েকজনকে একদম পছন্দ করতেন না, আমাকে তো সব থেকে একদম পছন্দ করতেন না, এবং এমন আমার জীবনটা তৈরি করে দিয়েছিলেন যে আমি মানে তখন মানে লিটারালি আমার অবস্থা, এবং
মর্টগেজ ফর্টগেজ যদি আপনার মাথার উপর থাকে, আপনি চাকরিটাও ছাড়তে পারছেন না, অথচ এরকম একটা ম্যানেজারকে ডিল করা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে গেছিলো। তখন আমি করতাম কি, সকালবেলা এইরকমই 7টার সময় উঠে, 8টার থেকে অফিস শুরু হতো, 7টা থেকে 8টা অবধি আমি প্রত্যেক দিন ওই ইজি অ্যাপ্লাই, কেননা যেগুলো স্পেসিফিক অ্যাপ্লিকেশন করতে অনেক টাইম লাগে, ফর্ম ফিল আপ করো, এই করো সেই করো, রিজিউমে আপডেট করো, ওগুলো আমি করতাম না। আমি ইজি অ্যাপ্লাই প্রত্যেক দিন করে যেতাম। ঠিক আছে, ইজি অ্যাপ্লাইগুলো মানে 25টা 30টা ইজি অ্যাপ্লাই প্রত্যেক দিন করে যাচ্ছি, যা যা পাচ্ছি। এবং আমার কোনো ইয়ে নেই, মানে আমাকে তখন যা চাকরি দেবে মোটামুটি স্যালারির কাছাকাছি হলে আমি নিয়ে নেবো। হ্যাঁ, সে যা লজিস্টিক্স বলছে, এই বলছে, ও বলছে, যা বলে আমি পড়ে নেবো। তো এরকম একটা ভাবে করতাম, করতে 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 এই ইন্টারভিউটা পেলাম। তো এখন দেখুন, এই যে আমি ধরুন 500টা অ্যাপ্লাই করেছি হয়তো ওই সময়, তার মধ্যে হয়তো 150-200টা হয়তো এরকম হতে পারে, কিন্তু বাকিগুলো কিন্তু মানে সব কটা এরকমভাবে ভাবা যাবে না। তো এখন অবভিয়াসলি মার্কেটে, হ্যাঁ সবকটা ডেফিনেটলি না। হ্যাঁ, তো মার্কেটে এখন আমি একদম আপনার সাথে একমত যে এখন মার্কেট খুব টাফ, খুবই টাফ, এবং প্রচুর লে অফ হচ্ছে, এবং আগামী দিনে হয়তো আরও হবে, এবং মার্কেটটা আরও টাফ হবে। কিন্তু যত টাফ হবে আমাকে তত টাফার হতে হবে যদি আমাকে সার্ভাইভ করতে হয়। তো সেই জন্য ওই আর কি, মানে করে যেতে হবে। আর এইটা যেহেতু একটুখানি, এএমএলটা যেহেতু একটুখানি মানে একটা স্পেশালাইজ ব্যাপার, তো এইখানটাতে আপনার যদি ইয়ে থাকে, চাকরিগুলো সহজে হয় আর কি, মানে কম্পেয়ার টু অন্যান্য যেগুলো জেনারিক ইয়েগুলো তার তুলনায়। তো সেইগুলো দেখতে পারেন, এগুলো এই হচ্ছে ব্যাপার। আর কোনো রকমের প্রশ্ন এটাতে? প্লাস এটা একটা ইন ডিমান্ড ফিল্ড হচ্ছে, আই ফিল, মানে এর ডিমান্ড কিন্তু ইন ফিউচার বাড়বেই, মানে এটা হচ্ছে আপনার, হ্যাঁ, আইটি রিলেটেড, এটা আপনার এন্ট্রি লেভেল। আইটি রিলেটেড জব একটু হ্যাম্পার হচ্ছে, বাট এটা বাড়বে, কেন কি ফাইন্যান্সিয়াল ক্রাইম দিনের দিন অনেক বেশি, অনেক হবে, এটা হচ্ছে এন্ট্রি লেভেল। এরপরে আপনি এটা দিয়ে যখন ঢুকবেন, এটা দিয়ে ঢোকার পরে অনেক জায়গা পেয়ে যাবেন। যেমন আপনার যদি সাইবার ক্রাইমের দিকে যেতে হয়, ওখানে চলে যেতে পারেন। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ফ্রডের দিকে যেতে হয়, ওদিকে চলে যেতে পারেন। আপনার যদি মনে হয় না আমি একটু আইন টাইন নিয়ে ঘাটাঘাটি করবো, তাহলে আপনি ওই কমপ্লায়েন্স অফিসারের লাইনে চলে যেতে পারেন, যেভাবে আমি কমপ্লায়েন্স অফিসারের দিকে চলে এসেছি। হ্যাঁ, তো এইরকম এর ভেতরে অনেক জিনিস আছে আর কি। এটা সরি, আপনি কোন অর্গানাইজেশনের সাথে আছেন বলুন? আমি এখন একটা কোম্পানিতে কাজ করি, খুব ছোট্ট কোম্পানি, সিডিএসপিআই নামের। আমরা করি কি, আমাদের ইয়েটা হচ্ছে, আমরা একটা ব্রোকারেজ ফার্ম। আমরা ডাক্তারদেরকে ইয়ে করি, বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স বিক্রি করি। হ্যাঁ, তো সেই কোম্পানির আমি একমাত্র সবেধন নীলমণি আর কি, কমপ্লায়েন্স অফিসার। আমাকে সব কিছুই ওই কোম্পানির, যে ছোট ফার্ম, 200-250 মতো লোক কাজ করে, তো ওইখানকার সমস্ত কমপ্লায়েন্সটা আমি দেখি। তো এই জাতীয় কেরিয়ার শিফট করা যায়, মানে একবার এই লাইনটাতে ঢুকে গেলে পরে এখান থেকেই মানে ফ্রড, এএমএল, তারপর রিস্ক, আপনি রিস্ক প্রফেশনাল হিসেবে গ্রো করতে পারেন এই লাইনের মধ্যে আমি দিয়ে। দেখছিলাম রিস্ক অ্যানালিস্ট, হ্যাঁ, এটার জন্য কি মানে আইটি এক্সপেরিয়েন্স লাগে নাকি এমনি হয়? রিস্ক অ্যানালিস্টে কিছু কিছু টুলস থাকে, যেমন এসকিউএল হলো, পাওয়ার বিআই হলো, এগুলো কিছু কিছু স্পেসিফিক টুলস শিখে মানে কাজে দেয়, ফিউচার গিয়ে ওটা কাজে আসে। প্লাস এখন এআই আসার পর এআই এরও এখন অনেক বেশি ইন্টারফারেন্স হয়ে গেছে, যেমনি আগে সবকিছু ইন্ডিভিজুয়ালি বা নিজে দিকে করতে হতো, ট্রানজাকশন মনিটর বা কোনো রেড ফ্ল্যাগস দেখা, এখন এআই সব ফ্ল্যাগ করে দেয় আগে থেকে ট্রানজাকশন, তো যেটা সাসপিশিয়াস মনে হলো ওই ট্রানজাকশনটা ফ্ল্যাগ করে তোমার সামনে এনে দেবে কি এটাতে আমার সাসপিশিয়াস লাগছে। আগে সবকিছু নিজে নিজে কাটাকাটি করতে, তো এটা এখন এআই ফিল্টার করে দেয়। এটাই হচ্ছে ব্যাপার, এখন অনেক ধরনের টুল এগুলো ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো তাহলে এটা মানে ধরুন ইন্টারভিউ কোয়েশ্চেনটা একটুখানি ইয়ে করা উচিত, তাই তো? মানে কিভাবে প্রথমে আপনাকে এটাতে প্রস্তুতি নিতে গেলে ফার্স্টে আপনাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। এই সেকশনটা হচ্ছে মেন। এখানে যেগুলো আছে, হ্যাঁ, এরকম অনেক ইয়েটা আছে, এগুলো আপনাকে পুরো ব্যাপারটা জানতে হবে। এবং তারপরে এই ট্রানজাকশন মনিটরিং এর একটা টেকনিক আছে, সেই টেকনিকটাকে আপনাকে জানতে হবে, যে কিভাবে মানে ব্যাংকের স্টেটমেন্টগুলিকে আমরা অ্যানালাইসিস করি, কিভাবে আমরা বুঝতে পারি যে এটা একটা রেড ফ্ল্যাগ।
তো এইগুলোকে বুঝতে হবে যে আমি একটা সরকারি চাকরি করি, স্কুলের টিচার। এবার আমি একটা অ্যাকাউন্ট খুলেছি যাতে আমার স্যালারি আসে। তো স্যালারি আসে, আমি ডিক্লেয়ার করেছি, আমি যখন অ্যাকাউন্টটা খুলেছি তখন ডিক্লেয়ার করেছি যে সেখানে আমার $5,000 হয়তো স্যালারি আসে। হঠাৎ করে দেখা গেল পরপর কয়েক মাস আমার কাছে $10,000 করে বা $15,000 করে আমার 3-4টে ডিপোজিট হলো। তখনই সেটা ওই সিস্টেম, সাসপিশিয়াস হ্যাঁ তখন অ্যাবাউট টু এন্ড এটা। হ্যাঁ, তো ওইখানে ওটা সিস্টেমটা ট্রিগার করবে, তখন আপনাকে এসে দেখতে হবে এবং তখন আপনাকে লাস্ট 1 বছর 2 বছরের তার ট্রানজাকশন তুলে এনে তাকে দেখতে হবে, তার প্যাটার্ন কিরকম ইত্যাদি অ্যানালিসিস করে বলতে হবে। এগুলো আর কি একটু বুঝতে হবে যে কিভাবে করা হয় ব্যাপারগুলো, এবং তারপরে কিভাবে সারটা লেখা হয়। হ্যাঁ, এটা তো এগুলো আমি আপনাকে, যদি আপনার ইন্টারেস্টেড হন, আমি আপনাকে এগুলো ডিটেলসে কয়েকটা সেশনে আমি আপনাকে তৈরি করে দেবো যে এইগুলো জিনিসগুলো জানতে হবে, এবং আমি আপনাকে টেকনিকগুলো বলে দেবো যে কিভাবে ইন্টারভিউটা আপনি কোন ধরনের জবে আপনি অ্যাপ্লাই করতে শুরু করবেন, হ্যাঁ, পাগলের মতো, এবং কিভাবে এবং প্রথম কয়েকটা ইন্টারভিউ একদম আপনি কিছুই করতে পারবেন না, লাজে গোবরে অবস্থা হয়ে যাবে, কিন্তু তারপরে আস্তে আস্তে কনফিডেন্স বাড়তে থাকবে। তো এই একটা প্রসেস, এটাকে ধরেই নিতে হবে যে ফার্স্ট কয়েকটা আমার ফেলিয়ার হবে, ফার্স্ট কয়েকটা ইন্টারভিউ আমার মনে হবে যে জবটা আমার হয়ে গেল, লাস্ট মুহূর্তে এসে জবটা হবে না, এগুলো মানসিকভাবে তৈরি হয়ে নিতে হবে। হ্যাঁ, তো করতে করতে তারপরে কিন্তু হয়ে যাবে। বলুন, আর কোনো প্রশ্ন আজকে? ও, বোধহয় শেষ হয়ে গেছে।